ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 20 নভেম্বর, 5 অগ্রহায়ণ এবং ফার্সি 30 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 70 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও ইসরায়েলের সেবাদান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামে ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে বলেছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা হোসেন দেহকান। বিএনপি মহাসচিবের দাবি আওয়ামী লীগ আমলেই বিচারহীনতার সংস্কৃতির শুরু। ওবায়দুল কাদের বললেন, বিএনপির মুখে একথা বেমানান। ভারতের কর্ণাটকে শীঘ্রই নিষিদ্ধ হচ্ছে গরু জবাই। লাভ জিহাদ শব্দ বিজেপির তৈরি বলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এবং 27 বছর পর আর্মেনিয়ার কাছ থেকে অগদাম এলাকা ফিরে পেল আজারবাইজান। আনন্দে ভাসছে সারা দেশ। আসসালামু আলাইকুম।
এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহকান বলেছেন, তার দেশ নিজের সামরিক শক্তি নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল দেহকান একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস যে খবর দিয়েছে সে সম্পর্কে জেনারেল দেহকান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমিত আকারের ট্যাকটিক্যাল যে কোনো হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য বা আমেরিকার পক্ষে সে যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করতে চাই না, সেই সঙ্গে নিছক গাল গল্প করার জন্য আলোচনায় বসতে আগ্রহী নই। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-কে খেপিয়ে তোলার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল যেসব ভিত্তিহীন দাবি করছে তাকে তেহরান মোটেও পাত্তা দেয় না, একথা বলেছেন ভিয়েনায় জাতিসংঘের সদর দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি বৃহস্পতিবার জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা IAEA-এর ত্রৈমাসিক বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে কথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের আলোকে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গরিবাবাদী বলেন, আমেরিকা নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে যত ক্ষতি করেছে তার সব দায় ওয়াশিংটনকে বহন করতে হবে। তিনি বলেন, আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যে কিনা অন্য দেশের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছে, কাজেই পরমাণু অস্ত্র বিস্তার রোধ নিয়ে কথা বলার অধিকার তার নেই। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে শতাধিক শহরে লকডাউন বাস্তবায়ন শুরু হচ্ছে। রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলো থেকে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য শহরে যেতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রী সহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিং মল ও বাজার বন্ধ ছাড়া বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি ভোর 4টা পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি বের হতে পারবে না। জরুরি সেবার সঙ্গে যুক্ত গাড়িগুলো কেবল এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা 2 সপ্তাহ। এরপর আবারও তা বাড়ানো হতে পারে। এদিকে ইরানে গত 24 ঘণ্টায় আরও 479 জন করোনা রোগে মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন 13,260 জন। ইরানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 43,896 জন। ইউরোপীয় দেশগুলোতে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা আবার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলেছে, আগামী 6 মাস ইউরোপীয় দেশগুলোকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। WHO-র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ইউরোপে গত এক সপ্তাহে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে 29,000 মানুষ মারা গেছে। করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হচ্ছে। ক্লুগ অবশ্য একথাও বলেন, কিছু দেশ লকডাউন কড়াকড়ি করার মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। গত মাসে ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই ভাইরাসের প্রকোপ ঠেকানোর জন্য বেশিরভাগ ইউরোপীয় দেশে লকডাউন বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বর্তমান সরকারের আমলে গুম ও বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পাল্টা জবাব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে বিচারহীনতার কথা
মানায় না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বর্তমান সরকারের আমলে দেশে গুম ও বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা 18 উপনির্বাচনের পর থেকে দলের 9 জন নেতাকর্মীকে আটক করে সাদা পোশাকের পুলিশ। এদের 5 জন এখনো নিখোঁজ রয়েছে। তবে পাল্টা জবাব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে বিচারহীনতার কথা মানায় না। আইনের শাসনের কথা বলে, বিচারের কথা বলে আমরা 21 বছর বিচারই চাইতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচারও আমরা চাইতে পারি, আর তারা এখন বিচার পায় না, ন্যায্য বিচার নেই, এসব অভিযোগ সরকারের বিরুদ্ধে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা 4 নেতার হত্যা সহ কারো খুনের বিচারই তাদের সময় হয়নি। এমনকি 21 আগস্টে শেখ হাসিনার উপরে হামলার বিচারও করেনি বিএনপি। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, সরকার পরিবর্তনে গণজাগরণের প্রত্যাশা করছে বিএনপি। একটি গণজাগরণের মাধ্যমে এই সরকারকে বিদায় দিয়ে 71-এর যে স্বপ্ন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দৃঢ়তা প্রকাশ করেন বিএনপির এই নেতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের শান্ত বিশ্ব সংবাদে। সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাতে একটি সুযোগের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শুধু একটা সুযোগ, একটা পরিবেশের অপেক্ষায় আছি। একটি গণজাগরণের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে একটি গণতন্ত্রে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসতে পারবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ দক্ষিণ কেরানীগঞ্জে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, আমাদের নিষেধ আছে, যার জন্মদিন পালন করছি স্বয়ং তার পক্ষ থেকেও আহ্বান আছে কেক না কাটার, দোয়া এবং পারলে গরিবদের মধ্যে কিছু সহায়তা সামগ্রী দেয়া, কিন্তু আবেগ তো এই নিষেধ মানে না। আজকে কম করে হলেও 10,000 কেক কাটা হবে, কারণ আবেগের জায়গায় বাস্তবতা পরাজিত হয়। ভারতের কর্ণাটক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে শীঘ্রই আইন তৈরি করা হবে বলে সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা সিটি রবি মন্তব্য করেছেন। তিনি আজ ওই মন্তব্য করেন। বিজেপি মহাসচিব দলটির মহারাষ্ট্র, গোয়া ও তামিলনাড়ুর দায়িত্বশীল সিটি রবি বলেন, শীঘ্রই গরু জবাইয়ের নিষেধাজ্ঞা কর্ণাটকে বাস্তবে পরিণত হবে। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানকে অনুরোধ করেছি গরু জবাই বন্ধে কর্ণাটক গবাদি পশু জবাই রোধ ও গবাদি পশু সংরক্ষণ বিল মন্ত্রিসভায় পাশ করান, যাতে এটি আসন্ন বিধানসভা অধিবেশনে পাশ করানো যায়। অন্যদিকে বিজেপি শাসিত হরিয়ানা সরকার গরু চোরাচালান ও গরু জবাই বন্ধ করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার হরিয়ানা গো সেবা কমিশনের বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে বিভাজন ঘটাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি লাভ জিহাদ শব্দ তৈরি করেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে বিভাজন ঘটাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি লাভ জিহাদ শব্দ তৈরি করেছে। আজ শুক্রবার তিনি ওই মন্তব্য করেছেন। অশোক গেহলট আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, লাভ জিহাদ হলো বিজেপির পক্ষ থেকে তৈরি করা একটি শব্দ, যাতে দেশে বিভাজন করা যায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যায়। বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, এটি রোধে আইন আনার বিষয়টি সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই আইন কোনো আদালতে টিকবে না।
প্রেমে জিহাদের কোনো স্থান নেই বলেও অশোক গেহলট মন্তব্য করেন। এ সম্পর্কে আজ শুক্রবার দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল রেডিও তেহরানকে বলেন, লাভ জেহাদ বলে তো এরকম শব্দ আগে ছিল না, আমাদের এই শব্দটাকে ক্রিয়েট করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য, বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা গিরিরাজ সিং বলেছেন, বিহার রাজ্যে লাভ জিহাদ রুখতে আইন তৈরি করা হবে। গতকাল বৃহস্পতিবার বিহারের বেগুসরায়ে সাংবাদিকদের সাথে আলাপকালে গিরিরাজ সিং বলেন, কয়েকটি রাজ্যে লাভ জিহাদ বন্ধে আইন নিয়ে আসছে। লাভ জিহাদ বন্ধের আইন সারা দেশে কার্যকর করা উচিত। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ২৭ বছর পর অকদাম অঞ্চল ফিরে পাওয়ার আনন্দে ভাসছে আজারবাইজান। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত অকদাম অঞ্চল আজ আজারবাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান লাইলা আবদুল্লাহ আভা এক টুইটার বার্তায় লিখেছেন, ২৭ বছরের অনুশোচনার অবসান হয়েছে। আমাদের অপরূপ ভূখণ্ডটি আবারও মায়ের কোলে ফিরে এসেছে। নিজের ভূখণ্ড আবারও ফিরে পাওয়ায় আজারবাইজানের জনগণও বেশ খুশি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২৭ বছর আগে যেসব আজারি ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিল, এখন তারা ফিরে আসতে পারবে। তাদের ফিরে অকদাম এলাকাটির রাজধানী বাকু থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি নাগর্নো কারাবাখের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। ১৯৯৩ সালে এই জেলাটিকে দখলে নিয়েছিল আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড তুনুয়ান পদত্যাগ করেছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে সেদেশের পত্রিকাগুলো এ খবর জানিয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের প্রধান উপদেষ্টা বাঘাশাগ হারুতিয়ানিয়ানকে এ দায়িত্ব দেয়া হতে পারে। এর আগে ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এর আগে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শেষ মুহূর্তে নজিরবিহীনভাবে দখলদার ইসরায়েলের স্বার্থে কাজ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ইহুদিবাদী লবিং গ্রুপকে খুশি করার জন্য ইসরায়েলের সেবায় নিয়োজিত রয়েছেন তিনি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল জর্দান নদীর পশ্চিম তীর ও অধিকৃত গোলান মালভূমিতে সফর করেন, যা ছিল নজিরবিহীন। কেননা ফিলিস্তিন ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে গত ৭ দশক ধরে সব মার্কিন সরকার তেল আভিভকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিলেও এখন পর্যন্ত কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোলান মালভূমি সফর করেননি। মাইক পম্পেও শুধু ইসরায়েলকে খুশি করার জন্যই সেই ঐতিহ্য ভেঙে গোলান মালভূমি পরিদর্শন করেন এবং পথিমধ্যে নজিরবিহীনভাবে পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রা বিরতি করেন। গোলান সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, গোলান মালভূমির উপর ইসরায়েলের মালিকানার প্রতি সমর্থন জানাতেই আমি এখানে এসেছি। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওই অঞ্চলের উপর ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দিয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জর্দান নদীর পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রা বিরতিকালে বলেছেন, মার্কিন সরকার জর্দান নদীর পশ্চিম তীরে উৎপাদিত পণ্য সামগ্রীকে ইসরায়েলের তৈরি পণ্য হিসেবে গণ্য করবে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আর মাত্র 2 মাস ক্ষমতায় থাকতে পারবেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি যতটা সম্ভব এমন সব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন যাতে ইসরায়েলের কোনো দাবি অপূর্ণ না থাকে।
ইরানের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হাসান হানিজাদে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ের পেছনে ইহুদিবাদী লবির কাছে তিনি ঋণী ছিলেন। এ কারণে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলে সর্বশক্তি দিয়ে ইসরায়েলের অবস্থানকে জোরদার করবেন। বাস্তবতা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত 4 বছরের শাসনকালে এমন সব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যাতে কেবল ইসরায়েলের স্বার্থই রক্ষিত হয়। তিনি অবৈধভাবে এবং জাতিসংঘ ইশতেহার উপেক্ষা করে গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন, যা এর আগে কোনো প্রেসিডেন্টই এতটা দুঃসাহস দেখাননি। ট্রাম্প সবচেয়ে বড় যে খেদমত ইসরায়েলকে করেছেন সেটা হচ্ছে তিনি বায়তুল মোকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জর্দান নদীর পশ্চিম তীরের একটি বিরাট অংশকে ইসরায়েলের বলে তিনি স্বীকৃতি দিয়েছেন। তবে আন্তর্জাতিক সমাজ ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তারপরও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বিরতির আগে আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সম্প্রতি করোনা সংক্রমণ এবং মৃত্যু বেড়ে গেছে। হাসপাতালে রোগীদের জন্য সিট পাওয়া যাচ্ছে না। করোনার হাত থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে করোনা সংক্রমণ এবং করোনাজনিত মৃত্যু গত 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। করোনা আক্রান্ত হয়ে জটিল রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ বাড়ছে হাসপাতালে। অসুস্থ স্বজনকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীর নিকটাত্মীয়দের। হাসপাতালে সিট না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে। আমার বাবার যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন ওনার অক্সিজেন সাপোর্টে খুব প্রয়োজন ছিল। আমরা অক্সিজেন নিয়ে অনেক হসপিটালে ঘুরছি, কিন্তু কোথাও কোনো সিট পাইনি। আমার মা আজকে 10 দিন যাবত অসুস্থ, তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কোথাও ভর্তি হতে পারছি না। পরে এখানে যেভাবে হোক ম্যানেজ করে ভর্তি হয়েছি। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বেড খালি পাওয়া গেলেও এ সপ্তাহে হাসপাতালে বেডের সংখ্যার চেয়ে রোগী বেশি আসছে, তাই অনেককেই ভর্তি দেয়া যাচ্ছে না। এমনটি জানিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন। গত সপ্তাহে আমাদের এখানে কিছু সিট খালি থাকতো, এখন আমরা সিট সংখ্যা যে পরিমাণ আছে, পেশেন্ট আছে তো অনেক বেশি পরিমাণে আসতেছে। অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে যাদের আইসিইউ লাগবে, আইসিইউতে আমরা সিট দিতে পারছি না। এই অবস্থায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে পরিস্থিতি আরো সংকটজনক হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যখন একটা পেশেন্টের দরকার হচ্ছে তখন আইসিইউ পাওয়া যাচ্ছে না, তো সময় থাকতে যদি সতর্ক না হয় শেষ মোমেন্টে আইসিইউ খুঁজেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তাই শীতের প্রকোপ আসার আগেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পাশাপাশি জনসচেতনতার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখাবার কারণে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। তীব্র শীতের আগেই সচেতনতার পরামর্শ দিয়েছেন তারা। ভুলে গেলে চলবে না, করোনা কিন্তু আমরা ভুলে যেতে পারি, করোনা কিন্তু আমাদের ভুলে নাই। এখনই ইমিডিয়েটলি স্টেপ আমাদের নিতে হবে, আমাদের নিজেদের থেকে যথেষ্ট সতর্কতামূলক আমাদের ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, গত 29 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিল 9,404 জন। পরবর্তী সপ্তাহে অর্থাৎ নভেম্বরের 5 থেকে 11 পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 11,189-তে। আর গত সপ্তাহে বুধবার পর্যন্ত তা 13,442-এ পৌঁছে যায়। গত মঙ্গলবার করোনায় সারা দেশে মারা গেছেন 39 জন, যা গত 2 মাসে সর্বোচ্চ। আজ শুক্রবার করোনা বিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 17 জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পাশ্চাত্যে